নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ঠিক দুদিন আগে মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। 100 দিনে তার সরকার বাংলাদেশের জন্য ঠিক কী কী করেছেন, কিংবা আগামী দিনে বাংলাদেশের জন্য কী কী করবেন, কিংবা এই উন্নততর স্বাধীন বাংলাদেশকে তিনি কোন জায়গায় নিয়ে যেতে চান, এই সংক্রান্ত কিছু গল্প তিনি সাংবাদিক সম্মেলনে বসে দিয়েছেন। সেই কথা বিশ্বের একাধিক মিডিয়া প্রচার করেছে, আমরা বিশ্লেষণ করেছি এবং সর্বোপরি বাংলাদেশের মানুষ হতাশায় ডুবে বুঝতে পেরেছেন আদতে মোহাম্মদ ইউনূসের কাজ এবং কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা নিয়ে যখন আমরা কথা বলি, সকলের আগে তার পররাষ্ট্র নীতি নিয়ে আমরা কথা বলি। কারণ একটা দেশের পররাষ্ট্র নীতি শুধুমাত্র সেই দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যায় না, সেই দেশের পাশাপাশি প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক স্তরে পার্টিকুলারলি একটি দেশের আত্মগরিমাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। তবে এই ভিডিও তার পররাষ্ট্রনীতি কিংবা ওই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে আমি বানাচ্ছি না। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি ভিডিওকে বা একটি তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। কালকে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে বিভিন্ন নিউজ রিপোর্ট প্রকাশ করেন। সেই তথ্য যখন আমি ঘাটাঘাটি করছিলাম, তখন পাশাপাশি প্যারালালি আরও একটা তথ্য, একটা সমান্তরাল তালিকা উঠে আসে। প্রশ্ন হলো, এই 100 দিনে বাংলাদেশের প্রধান শিল্প যে বস্ত্রশিল্প, সেই বস্ত্রশিল্প এগোলো না পেছলো? অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেভাবে স্বাধীন বাংলাদেশ, সমাজ সংস্কারক মোহাম্মদ ইউনূসে সংস্কার করে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন এবং বস্ত্রশিল্পকে আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকের বাস্তবের প্রেক্ষাপটে ঠিক মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি কোথায় দাঁড়িয়ে আছে, একটা আপাত নিরীহ বিশ্লেষণ আমি আপনাদের তুলে ধরতে চাই। পাশাপাশি আরও শুনলে চমকে যাবেন, এই 100 দিনে বাংলাদেশের বস্ত্রশিল্পে ঠিক যতটা অবনমন হয়েছে, পাশাপাশি বাংলাদেশের প্রতিবেশী ভারতের কিন্তু বস্ত্রশিল্প কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রি, ঠিক ততটাই কিন্তু উন্নতি হয়েছে। অর্থাৎ কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। কিন্তু বাংলাদেশের এই যে ইতিহাস, যেই ইতিহাসকে বস্ত্রশিল্প আজও বাঁচিয়ে রেখেছে, সেই ইতিহাসকে কার্যত সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে যে ছেলেখেলা করলেন, বাংলাদেশের বস্ত্রশিল্পীরা কি ভবিষ্যতে মোহাম্মদ ইউনূসকে খুশি করবেন? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। কালকে বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি এবং ওয়ার্ল্ডের একাধিক নিউজ জার্নালে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। প্রধানত 100 দিনের তালিকা যখন মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় দিয়েছেন, ঠিক সেদিন থেকেই তার হিসেব, তার ব্যর্থতা, তার সাফল্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে কথাটা তিনি সেই সাংবাদিক সম্মেলন বা জাতির ওই ভাষণে বলেননি, তা হলো বাংলাদেশের বস্ত্রশিল্পীদের বর্তমান অবস্থা। বস্ত্রশিল্পীদের বিরুদ্ধে সেনাবাহিনী যে লাগাম ছাড়া অত্যাচার করেছেন, কার্যত গুলি করে বস্ত্রশিল্পীদের নাকি হত্যা করেছেন, এরপরে বস্ত্রশিল্প কিভাবে রিফর্ম করা সম্ভব, সেই সংক্রান্ত কোনো দিক নির্দেশিকা বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু আজ অবধি দেখাতে পারেননি। আমি এবার তথ্যে আসি। আপনি যদি তথ্য দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশের বস্ত্রশিল্পে এবং ভারতের বস্ত্রশিল্প শেষ 3 মাসের তুলনামূলকভাবে কতটা পার্থক্য হয়েছে। আরও ইন্টারেস্টিংলি কি বিষয় জানেন, বাংলাদেশের প্রধান এই বস্ত্রশিল্প বা বস্ত্র কিন্তু যেত ইউরোপিয়ান মার্কেটে। কিছুদিন আগে যুক্তরাজ্যের এক প্রতিনিধি এসে মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করেন। তার সরকারের প্রতিনিধি যুক্তরাজ্যের এই যখন মিটিং হয়েছে, তখন একাধিক বড় বড় ভাষণও দিয়েছেন। কিন্তু আসল তথ্য হলো, ইউরোপের মার্কেট থেকে বাংলাদেশের বস্ত্র কিন্তু শেষ 3 মাসে কার্যত হারিয়ে গেছে এবং যুক্তরাজ্য বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের একাধিক দেশ বাংলাদেশের বস্ত্রশিল্পকে ছেড়ে আজ তারা ভারতের মার্কেটকে বেছে নিয়েছে। মাত্র 100 দিনে বাংলাদেশের যে স্বপ্ন, সেই বস্ত্রশিল্পকে কার্যত শ্মশানে পরিণত করে দিল কিন্তু মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। ওরা বলে যে কালকে জানাবো, কালকে আসলে পরে বলে পরের দিন জানাবো, এরকম ভাবে ওরা আমাদেরকে ঘুরাই নিচ্ছে। এবং আশেপাশে যারা মালিক কারখানা আছে, তারা অনেকে দাবি মেনে নিছে। আমাদের ফ্যাক্টরি এখনো দাবি কোনো কিছু বলে নাই। আমরা বললে এখন বলে যে আজকে কালকে মাইনে নেবো, কালকে বললে বলে পরের দিন আসো, পরের দিন জানাচ্ছি, এরকম কথা তারা বলতেছে। দাবি জব করে না মানবো, আমরা সবাই রাস্তা থেকে কেউ উঠবো না। আর ছেলে মেয়ে উভয় 50% ছেলে মেয়ে নিয়োগ দিতে হবে। এবং ভারতের যে শিল্প, বস্ত্রশিল্প, যার চাহিদা ইউরোপিয়ান মার্কেটে কমতে একটু শুরু করেছিল, সেই কমাটা হঠাৎ করে এক লাফে হিউজ একটা বেড়ে গেল এই মোহাম্মদ ইউনূসের ভুল চালে।
তথ্য কি বলছে দেখুন, লাইভ মিন্টের একটা খবরে প্রকাশিত হয়েছে শুধুমাত্র ভারতে এপ্রিল থেকে অক্টোবরে এই সময়কালের মধ্যে 5.66 বিলিয়ন বস্ত্রশিল্পের রপ্তানি হয়েছে, যা নিঃসন্দেহে ভারতের ইতিহাসেও নজিরবিহীন। যদি শতাংশের হিসাবে দেখেন তাহলে দেখবেন 6.39% ইনক্রিজ রয়েছে পার্টিকুলার এই সময়, অর্থাৎ বাংলাদেশের বস্ত্রশিল্পের চাহিদা বিশ্বের মার্কেটে 7% বেড়েছে শেষ 3 মাসে। আমাকে এক ফ্যাক্টরির মালিক ফোন করেছেন যে তার ফ্যাক্টরিতে পাশের এক ফ্যাক্টরি থেকে লোকজন এসে ঢিলা দিয়ে তার লোকজন নামাই নেওয়ার চেষ্টা করছে, এখন কি করবে? তাই বললাম যদি তুমি না পারো শেষ পর্যন্ত কি করবা, ছেড়ে দাও, না পারলে ছেড়ে দাও। তো আমি ওই ফ্যাক্টরিকে ফোন করলাম, যে ফ্যাক্টরির মালিক শ্রমিক নেমেছে, জিজ্ঞেস করলাম আইরিশ ফ্যাব্রিক্স। তো আমি জিজ্ঞেস করলাম আপনার শ্রমিক নামলো কেন? বলে যে 18 দফা দাবি তারা দিয়েছে। অর্থাৎ একদিকে যখন বাংলাদেশের বস্ত্রশিল্পীরা কার্যত দেউলিয়া হয়ে গেছেন, বস্ত্রশিল্পীরা কার্যত ঘর ছাড়তে বাধ্য করেছেন, কি খাবেন তারা জানেন না, ঠিক তখনই ভারতের মার্কেট কিন্তু 7% ইনক্রিজড হয়েছে। আরও যদি ডিপ অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন রেডিমেডের যে সেক্টর, এই রেডিমেড সেক্টর গভর্নমেন্টের যে সেক্টর, তার ব্যবসা বাণিজ্য ভারতে কিন্তু 3.18 বিলিয়ন হয়েছে, অর্থাৎ 4 বিলিয়নের কাছাকাছি শেষ 3 মাসে ভারতীয়রা কিন্তু ব্যবসা করেছে পাশ্চাত্য থেকে, যেই পুরো মার্কেটটা এক এবং অন্যতম দাবিদার কিন্তু ছিল বাংলাদেশ। আমরা কোনো আন্দোলন করে নাই, আমরা 10 বছর চাকরি করে আমাদের বেতন 13,500 টাকা, যে কালকে জয়েন করছে হেল্পার দেওয়া পড়েছে তার বেতন 13,500 টাকা, আমাদের হাজিরা 500 টাকা। ছুটি দেয় না, বাড়িতে কেউ মারা গেলে তাদের কাছে ফোন চালে, তারা ফোন দেয় না, আর 1 মিনিট লেট করলে 5 মিনিট দাঁড় করে, অনেক গালাগালি করে। অর্থাৎ একটা দেশের আইন শৃঙ্খলা এবং সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু সামাজিক অবনমন দেখা যায়। বাংলাদেশে সেই সামাজিক অবনমন ধর্মে এসেছে, শিল্পে এসছে, আইন শৃঙ্খলা এসছে, সমস্ত সেক্টরে এসছে, কিন্তু বস্ত্রশিল্প যে বস্ত্রশিল্প বাংলাদেশের জিডিপিকে বাঁচিয়ে রেখেছিল, তার যে অবনমন মোহাম্মদ ইউনূস করে গেলেন, অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসেন তা থেকে উত্তরণের পথ কিন্তু খুব সহজে পাবেন বলে আমার মনে হয় না। এবার একটা চার্ট আমি আপনাদের দেখাই। এই চার্টটি মিনিস্ট্রি অফ টেক্সটাইল যে ওয়েবসাইট আছে ভারতের, সেইখান থেকে আমাদের নেওয়া। সেখানে একটা তথ্য আমাদের চমকে দিয়েছে। কি বলেছেন সেই তথ্যে? সেই তথ্যে বলা হয়েছে 2022-23 সালে, অর্থাৎ 2 বছর আগে বাংলাদেশের থেকেও খারাপ জায়গায় ছিল ভারতবর্ষ। ভারত মাত্র 10.48 বিলিয়ন ডলারের কাপড় কিন্তু পাঠাতো বিদেশের বিভিন্ন দেশে, কিন্তু পরবর্তীকালে আরও সংখ্যাটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছায়। 2023 এবং 2024 অর্থবর্ষে ভারতবর্ষেও মাত্র 9.66 বিলিয়ন কাপড় জামা কিন্তু বিদেশের মার্কেটে পাঠিয়েছিল, অর্থাৎ ভারতের মার্কেটে চাহিদা কিন্তু কমতে শুরু হয়েছিল। 2022 এবং 2024-এ ভারতের বস্ত্রশিল্পের যে চাহিদা, সেইটাকে কার্যত ওভারটেক করে নেয় বাংলাদেশের বস্ত্রশিল্পীরা। বাংলাদেশের বস্ত্রশিল্প এবং এর যে জিডিপি একে অপরের উপর নির্ভরশীল, এবং শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জিডিপি যে ক্রমবর্ধমান জায়গায় ছিল, সেই সংক্রান্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু একটা জার্নালও প্রকাশ করেছে। আপনারা অক্সফোর্ডের ওয়েবসাইটে গিয়ে এটা পেতেও পারেন। কিন্তু এই যে বাংলাদেশের মার্কেটের তুলনায় ভারতবর্ষের মার্কেট ক্রমশ পিছিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু এবছর হঠাৎ করে দেখা গেল সমস্ত তথ্যকে কার্যত চুরমার করে বাংলাদেশকে কার্যত 5 গোল দিল ভারতের বস্ত্রশিল্পীরা। কি হলো এবছর? এবছর দেখা গেল ভারত অলরেডি 7% যে ব্যবসা তা কিন্তু বাড়িয়ে ফেলেছে শেষ 3 মাসে, এবং এবছর যদি দেখেন তাহলে ভারতবর্ষ অলরেডি 6 বিলিয়ন ডলারের কাছাকাছি ব্যবসা বাণিজ্য করে ফেলেছে মাত্র 3 মাসে। এখন যদি বলেন বেতনের কথা বলেন, তাদের 18 দফা দাবির মধ্যে আপনি দেখেছেন যে 2 নম্বর দাবিটা হচ্ছে যে গত বছর যে ওয়েজ বোর্ড যে স্যালারিটা দিয়েছে এইটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে এটা প্রমাণিত যে এখনো অনেক ফ্যাক্টরির এই সামর্থ্যই হয় নাই ওই 12,500 টাকা সেটেল করা। এর আগে ভারতবর্ষ থেকে জার্মানি, ইতালি এবং সুইডেন, এই 3টে দেশ কিন্তু প্রধানত ব্যবসা বাণিজ্য করত, মানে এই সকল যে বস্ত্র তারা কিন্তু রপ্তানি করত। কিন্তু পরবর্তীকালে দেখা যায়, মানে এবছর যদি তথ্য দেখেন তাহলে দেখবেন অস্ট্রেলিয়া, গ্রিস এবং স্লোভানিয়ার মতো দেশও কিন্তু ভারতের মার্কেটের দিকে ঝোঁক বাড়িয়েছে। শুধু তাই নয়, H&M, জারা এবং বিভিন্ন পেপকোর মতো বিভিন্ন বহুজাতিক সংস্থা ভারতের যে তামিলনাড়ু নয়ডা টেক্সটাইল হাব, তাদের কিন্তু ঢেলে অর্ডার সাপ্লাই করেছে, এবং সেই অর্ডারের ভ্যালু কিন্তু প্রায়
মানে 10 থেকে 15 বিলিয়ন ডলার। আমি কি আমার বাসার কাজের মেয়েটাকে 12,500 টাকা বেতন দেই? আপনাকে বুঝতে হবে 12,500 টাকা আমাদের সেক্টরে কে পায়, যে একদম নতুন, সে যার কোনো অভিজ্ঞতা নাই, সেই রংপুর থেকে এসে আমার ফ্যাক্টরিতে ঢুকছে হেল্পার হিসেবে, জাস্ট ওই কাপড়টা ইয়ের কাছে আগাই দিবে, সুতাটা কেটে দিবে, কাপড়টা ভাঁজ করে দিবে, এই হলো তাদের কাজ। তো এই কাজের জন্য 12,500 টাকা যদি পেতে পারে, তাহলে বাসায় একজন কাজের বুয়া বা শ্রমিক যে পরিমাণ পরিশ্রম সারাদিন করে, তারে কি আমি সেই তুলনায় 12,500 টাকা দেই? আমি তো তা দেই না। তাহলে তাদেরকে 12,500 টাকা বা 25,000 টাকার প্রয়োজন নাই? শুধু কি গার্মেন্টস সেক্টরের শ্রমিকেরই 25,000 টাকা বেতনের প্রয়োজন? এটা আমাদের কাছে আমরাও হ্যাঁ, তারপরেও আমরা দিতে প্রস্তুত থাকব যদি আমার সামর্থ্য থাকে। এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে সামনে উৎসব আছে, ক্রিসমাস আছে, বড়দিন আছে, অর্থাৎ এই উৎসব মুখরিত পশ্চিমা দেশে ভারতীয় ব্যবসা যে ফুলে ফেপে যাবে আগামী 2 মাসের মধ্যে, তা কিন্তু বোঝাই যায়। পাশাপাশি সেপ্টেম্বর মাসে যেবার হাসিনা চলে গেছে, ঠিক তার পরের মাসে ভারতের বস্ত্রশিল্পের চাহিদা বাড়ে 18%, 18% বেশি। আর অক্টোবরে শুধুমাত্র ভারত 184 কোটি ডলারের ব্যবসা বাণিজ্য করেছে বস্ত্র পাঠিয়ে, যা আগের বছর যদি অক্টোবরের হিসাব দেখেন তাহলে দেখবেন তার থেকে প্রায় 12% বেশি। আরও স্পেসিফিক্যালি বললে 11.56% বেশি। আরও যদি তথ্য আমি আপনাদের একটু দিতে চাই, রেডিমেড গার্মেন্ট যে ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু ভারতবর্ষ অলরেডি বাংলাদেশের থেকে 400 মিলিয়ন যে ডলার, তা কিন্তু ছিনিয়ে নিয়েছে শেষ 3 মাসে। উল্টো দিক দিয়ে যদি ভাবেন, বাংলাদেশের বস্ত্রশিল্প শেষ 3 মাসে শুধুমাত্র কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য আর এই আইন শৃঙ্খলা অবনতির জন্য 400 মিলিয়ন ডলারের লস করেছে। এবং ভারতবর্ষ নতুন অর্ডার বাবদ বাংলাদেশের যে অর্ডার, তা কিন্তু শিফট হয়েছে প্রায় 2 বিলিয়ন ডলার। এর কারণও অনেক, কারণ বাংলাদেশের শেষ 3 মাসে প্রায় 700 থেকে 1000টি কারখানা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী কার্যত আইন প্রশাসন যে রক্ষা, তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। সরকার কোনো রকম সদর্থক ভূমিকাই দেখাতে পারেনি। দিনের পর দিন বস্ত্রশিল্পীরা আন্দোলন করছে, একের পর এক মালিক বস্ত্র কারখানা বন্ধ করে দিচ্ছে, কিন্তু সরকার কিন্তু সব মিলিয়ে উদাসীন। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এবং সেই বর্তমান অবস্থার জন্য কিন্তু ঘুরিয়ে লাভবান হয়ে যাচ্ছে ভারতবর্ষ। আর এটাকেই বলে ডিপ্লোম্যাসি। একটা দেশ যখন বিভিন্ন ক্ষেত্রে গণ অভ্যুত্থানের সম্মুখীন হয়, এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু গণ অভ্যুত্থান হওয়া মানে একটা দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণ বিপথে চলে যাবে এবং সংস্কার করার বদলে কার্যত রাজনীতি করার মতো কিছু লোকজন মসনদে বসবে। সেটা যদি হয় তাহলে কিন্তু শুধুমাত্র শিল্প নয়, বাংলাদেশের অর্থের যে যোগান, সেই যোগানেও কিন্তু ঘাটতি হয়। আর বস্ত্রশিল্পের এই রকম লস বাংলাদেশের জিডিপি এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় কিন্তু দিনের পর দিন আঘাত করছে, তাদেরকে হিট করছে, যা থেকে কিভাবে বেরিয়ে আসবে বাংলাদেশের এই সরকার, তা কিন্তু এখনও বোঝাই যাচ্ছে না। আর আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে বদনাম শেষ 3 মাসে হলো, আইন শৃঙ্খলা নিয়ে যে বদনাম হলো, রাজনীতি নিয়ে যে বদনাম হলো, আবার যদি বস্ত্রশিল্পের এরকম প্রতিবেদন বেরোনোর পর যে ছবি দেখা গেল, তাতে কিন্তু বাংলাদেশের মার্কেটের রিফরমেশন করার সম্ভাবনা অনেকটাই কম। এরপরে অনেকেই হয়তো ভারতের চক্রান্ত দেখবেন, কিন্তু এখানে ভারত কি করবে? যদি যারা ভারতকে অর্ডার দেয়, যদি পেপকো ভারতকে অর্ডার দেয়, যদি H&M ভারতকে অর্ডার দেয়, তাহলে ভারতের তো কিছু করার নেই। কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, গাজীপুর বস্ত্র কারখানা কার্যত বন্ধ হয়ে গেছে শ্রমিক অসন্তোষে। কারণটা কি? কারণ অস্ট্রেলিয়ার একটা কোম্পানি থেকে নাকি বিপুল পরিমাণ টাকা বাংলাদেশের ওই পার্টিকুলার বস্ত্র কারখানাটি পেত, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের বস্ত্রশিল্প কার্যত এই জায়গায় চলে গেছে বলে অস্ট্রেলিয়ার ওই কারখানাটা ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু এরা এটাও বুঝছে না যে বাংলাদেশের উপর ডিপেন্ডেন্সি অস্ট্রেলিয়া শুধু নয়, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, একাধিক দেশের কিন্তু চলে যাচ্ছে। আজ ভারতের কাছে নতুন 3টে দেশ তাদের ব্যবসার লিস্টে ঢুকে গেছে। ফলে ভবিষ্যতে ভারত যদি ঠিকঠাকভাবে এই বস্ত্রশিল্পকে এইভাবে মেনটেন করতে পারে, তাহলে বাংলাদেশের কাছে কিন্তু ঘুরে দাঁড়ানো আগামী 5 বছরে কার্যত অসম্ভব। মোহাম্মদ ইউনূস জানেনও না তিনি ঠিক কত বড় ক্ষতিটা করে দিয়ে বেরিয়ে গেলেন। যদিও এই উপদেষ্টা সমন্বয়করা এইসব বিষয়ে কার্যত চুপ থাকেন, তারা সব কিছুতেই ডোনাল্ড ট্রাম্প কিংবা ভারতের চক্রান্ত খুঁজে পান।